গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের একটা হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 32 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোর লিঙ্ক তোমরা উপরে আই বাটনে দেখতে পাবে। সেটার উপর ক্লিক করলে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলোকে কেউ ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর প্রত্যেক দিনের মতো বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। তো শুরু করছে আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, থেইন জলধারা প্রকল্প কোন নদীর ওপরে গড়ে উঠেছে? অর্থাৎ থেইন ড্যাম কোন নদীর ওপরে গড়ে উঠেছে? তো এটা গড়ে উঠেছে রাভি নদীর ওপরে। তো রাভিকেই বলা হয় ইরাবতী। তো ইরাবতী বা রাভি নদীর ওপরে গড়ে উঠেছে কি থেইন জলধারা প্রকল্প, থেইন ড্যাম। এই থেইন ড্যামটা কোন স্টেটে আছে? তো থেইন ড্যাম আছে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে। জম্মু কাশ্মীরে বর্ডারে, কিন্তু জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব বর্ডার, জম্মু কাশ্মীর অ্যান্ড পাঞ্জাব এদের বর্ডারে থেইন ড্যাম অবস্থিত, যেটা রাভি নদীর ওপরে কিন্তু গড়ে উঠেছে। বাকি অপশনগুলো দেখো, চেনাব, চেনাবকেই বলা হয় কি চন্দ্রভাগা, চন্দ্রভাগা বা চেনাব। চেনাব নদীর ওপরে কোন প্রকল্প? দুলহস্তি, দুলহস্তি প্রকল্প, দুলহস্তি প্রকল্প গড়ে উঠেছে কোন নদীর ওপরে? চন্দ্রভাগা বা চেনাব রিভারের ওপরে। মঞ্জিরার ওপরে নিজাম সাগর প্রকল্প, নিজাম নিজাম সাগর প্রকল্প কোন নদীর ওপরে? মঞ্জিরা নদীর ওপরে। আর ভাগীরথীর ওপরে ভারতের সব থেকে উচ্চতম ড্যাম, ইন্ডিয়াস হাইয়েস্ট ড্যাম, ইন্ডিয়াস হাইয়েস্ট ড্যাম নাম কি? থেরি ড্যাম, থেরি ড্যাম, ইন্ডিয়াস হাইয়েস্ট ড্যাম থেরি ড্যাম অবস্থিত কোন নদীর ওপরে? ভাগীরথী নদীর ওপরে। কত এর হাইট? 260 মিটার হাইট, মনে রাখতে হবে অবশ্যই। এবং কোন স্টেটে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। শর্টে লিখে দিলাম ইউকে, তোমরা ফুল ফর্মে লিখে রাখবে উত্তরাখণ্ডে অবস্থিত। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে এই ইন্ডিয়াস হাইয়েস্ট ড্যাম থেকে, সেটা কি দেবে? ইন্ডিয়াস হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম, ইন্ডিয়াস হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম, তার নাম কি? তার নাম হলো ভাকরা নাঙ্গাল, ভাকরা, ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল ড্যাম। সুতরাং খেয়াল রাখবে কোশ্চেন কি জানতে চাইছে। কোশ্চেন শুধুমাত্র হাইস্ট ড্যাম যদি জানতে চায় তো অ্যান্সার হবে উত্তরাখণ্ডের থেরি ড্যাম। আর যদি উল্লেখ করে দেয় যে হাইয়েস্ট গ্রাভিটি ড্যাম, তখন অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে, ভাকরা নাঙ্গাল হয়ে যাবে। ভাকরা নাঙ্গাল কোন নদীর ওপরে অবস্থিত? সতলুজ, সতলুজ রিভারের ওপরে অবস্থিত ভাকরা নাঙ্গাল ড্যাম। ভাকরা ড্যামটা অবস্থিত হিমাচল প্রদেশ, এটা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব বর্ডারেই অবস্থিত। তো ভাকরা অবস্থিত হিমাচল প্রদেশে এবং নাঙ্গাল অবস্থিত কোথায়? পাঞ্জাবে অবস্থিত নাঙ্গাল। এর হাইট অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম, তো এর হাইট হলো 226 মিটার, 226 মিটার হলো এর হাইট। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, এখানে ইন্ডিয়ার হাইয়েস্ট বললাম এবং ইন্ডিয়ার হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম বললাম, সুতরাং এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের সব থেকে দীর্ঘতম ড্যাম। তো ভারতের দীর্ঘতম ড্যাম বলুক বা বিশ্বের ওয়ার্ল্ডস লংগেস্ট ড্যাম, অ্যান্সার একটাই হবে। এর আগের ক্লাসগুলোর মধ্যে এক থেকে দুবার কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। যারা প্রিভিয়াস ক্লাস দেখেছো তাদের আরো আরেকবার রিভিশন হচ্ছে, যারা নতুন দেখছো তাদেরকে বলবো প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। এবং এর পাশাপাশি এই চ্যানেলে এসএসসি এক্সাম এবং তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস এক্সামের জন্য কিন্তু জিকেজিএস এর ক্লাস চলছে, সেই ক্লাসগুলোও ফলো করবে, কারণ সেখানে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের পুলিশের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা কথা খেয়াল রাখবে যে সেখানে যেগুলো পড়াচ্ছি, যেখানে যেগুলোর উপরে গুরুত্ব দিচ্ছি সেখানে, সেগুলো হয়তো এখানে দেবো না, বা এখানকার কিছু ইনফরমেশন হয়তো ওখানে থাকবে না। তাই প্রত্যেককে বলছি এই চ্যানেলে যে তিনটে জিকেজিএস এর ক্লাস চলছে তিনটেই কিন্তু ফলো রাখবে, তিনটেই কিন্তু তোমাদের এক্সামের জন্য বেনিফিট হবে।
আচ্ছা, ওয়ার্ল্ড লংগেস্ট ড্যাম বা যদি কোশ্চেন দেয় ইন্ডিয়াস লংগেস্ট ড্যাম, তো অ্যান্সার একটাই হবে কি হীরাকুদ। হীরাকুদ ড্যাম হলো বিশ্বের সব থেকে লম্বা দীর্ঘতম ড্যাম। কোন নদীর উপরে অবস্থিত এই হীরাকুদ? মনে রাখবে মহানদী, মহানদীর ওপরে অবস্থিত। তো সব থেকে লংগেস্ট ড্যাম, তাহলে এর লেন্থ কত অবশ্যই মনে রাখবে, এক্সাক্ট ভ্যালু 25.79 কিলোমিটার হলো এর লেন্থ। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, হীরাকুদ ড্যাম কোন স্টেটে অবস্থিত? তো মনে রাখবে হীরাকুদ ড্যাম অবস্থিত ওড়িশা রাজ্যে মহানদীর ওপরে, যার দৈর্ঘ্য হলো 25.79 কিলোমিটার। এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, এগুলো তোমরা পিডিএফ এ ডাউনলোড করতে পারবে না, বারবার বলছি। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে? নিচে দেখো যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে @theLearningExpertSD, এটা টেলিগ্রাম অ্যাপে গিয়ে তোমরা সার্চ করলে আমাদের যে গ্রুপটা আছে টেলিগ্রামে, সেই গ্রুপটা তোমাদের সামনে চলে আসবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়াই আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, আজকের ক্লাস, এর আগে যেগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। আচ্ছা, এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট ভারতের ড্যাম আছে, সেগুলো একটু নোট করাবো, কারণ সেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো ফার্স্ট লেখো এখান থেকে রিহান্দ ড্যাম। এগুলো শুধু মনে রাখবে যে এগুলো কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর ওপরে অবস্থিত। তো রিহান্দ ড্যাম, রিহান্দ ড্যাম কোন নদীর ওপরে? তো এটা মনে রাখা খুবই সহজ, রিহান্দ নদীর ওপরে, রিহান্দ রিভারের ওপরে। আচ্ছা, আর ফুল স্টপ দিচ্ছি, রিভারটা লিখছি না, শর্টে দেখাচ্ছি, শর্টে লিখছি, তোমরা রিভার লিখে নেবে। তো কোন স্টেটে অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট লেখো মাইথন, মাইথন ড্যাম, মাইথন ড্যাম কোন নদীর উপর অবস্থিত? বারাকার নদীর ওপরে, বারাকার, বারাকার রিভারের ওপরে অবস্থিত মাইথন ড্যাম। কোন স্টেটে অবস্থিত? ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে অবস্থিত। নেক্সট লেখো মেত্তুর ড্যাম, মেত্তুর ড্যাম, মেত্তুর ড্যামটা কোন নদীর উপরে অবস্থিত? মনে রাখবে কাবেরী রিভারের ওপরে, কাবেরী নদীর উপরে অবস্থিত। কাবেরী নদী কোন স্টেটের উপরে? কর্ণাটক, কর্ণাটকের ওপরে অবস্থিত মেত্তুর ড্যাম। নেক্সট লেখো কৃষ্ণা সাগর, দুটো সাগর দিয়ে, তিনটে সাগর দিয়ে আছে, একটা কৃষ্ণা সাগর, কৃষ্ণা সাগর ড্যাম, কৃষ্ণা সাগর ড্যাম। আর লেখো ইন্দিরা সাগর ড্যাম, ইন্দিরা সাগর ড্যাম। আরেকটা লেখো এখানে সাগর দিয়ে নাগার্জুনা সাগর ড্যাম, নাগার্জুনা সাগর ড্যাম। তো কৃষ্ণা সাগর ড্যাম এটা অবস্থিত কাবেরী রিভারের ওপরে, এবং এই কৃষ্ণা সাগর যে ড্যামটা, কৃষ্ণা সাগর ড্যামটা কিন্তু অবস্থিত কোথায়? আচ্ছা, একটু কারেকশন করে নেবে, মেত্তুর ড্যামটা অবস্থিত তামিলনাড়ুতে, কাবেরী নদীর ওপরেই কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। আর কৃষ্ণা সাগর ড্যামটা অবস্থিত কর্ণাটক, কর্ণাটকে অবস্থিত। ইন্দিরা সাগর যে ড্যামটা এটা অবস্থিত মধ্যপ্রদেশে নর্মদা নদীর উপরে, নর্মদা, নর্মদা রিভার কোথায়? এমপি, মধ্যপ্রদেশে। আর নাগার্জুনা সাগর যে ড্যামটা এটা অবস্থিত কৃষ্ণা নদীর ওপরে, কৃষ্ণা রিভার, এটা অবস্থিত তেলেঙ্গানা রাজ্যে। কোথায়? তেলেঙ্গানা, তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। আরেকটা লাস্ট লেখো সর্দার সরোবর ড্যাম, সর্দার সরোবর, সর্দার সরোবর ড্যাম। এই সর্দার সরোবর ড্যামের পাশেই কিন্তু অবস্থিত ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু, স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেলেরই স্ট্যাচু, নর্মদা নদীর তীরে অবস্থিত। এবং সর্দার সরোবর যে ড্যামটা এটা কোন রিভারের ওপরে? নর্মদা, নর্মদা রিভারের ওপরে। এবং এটা কোন স্টেটে অবস্থিত? গুজরাট, গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেন চলে আসো, নিম্নলিখিত কোনটি খারিফ ফসল? তো এর মধ্যে খারিফ ফসল কোনটা? গম খারিফ ফসল নয়, মটরও খারিফ নয়, এগুলো রবি শস্য। ছোলা এটাও রবি শস্য। তো খারিফ শস্য যেটা
সেটা হলো কি, সেটা হলো কার্পাস। খারিফ শস্যর বৈশিষ্ট্য কি? খারিফ শস্যর বৈশিষ্ট্য হলো এটা চাষ করা হয় কখন? বর্ষাকালে। বর্ষাকালে কিন্তু এটাকে চাষ করা হয়, বর্ষার মরশুমে। কিছু খারিফ শস্যের উদাহরণ এখানে তোমরা লিখে নাও, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট বা বারবার দিয়েছে। ফার্স্ট লেখো ধান বা চাল, ভুট্টা, ভুট্টা, বাজরা, ভুট্টা, বাজরা, রাগি, তারপর জোয়ার, জোয়ার। অপশানে যেটা ছিল সেটাও লিখে নাও, কার্পাস ইত্যাদি হলো কি, ইত্যাদি হলো খারিফ শস্য। চাষ করা হয় কোন টাইমে? বর্ষাকালে। আরেকটা কি আছে? রবি শস্য। রবি শস্য। রবি শস্য কখন চাষ করা হয়? রবি শস্য চাষ করা হয় কিন্তু শীতের মরশুমে, শীতকালে। শীতকালে দেখবে যারা গ্রামে গঞ্জে বাড়ি বা যারা চাষাবাসের সাথে রিলেটেড তারা রিলেট করতে পারবে, সেই টাইমে কিন্তু গমের চাষ করা হয়। তারপর দানা শস্য জাতীয় যেমন মটর, তেবড়ে, সরিষা, সরিষা, ছোলার ডাল, ডাল জাতীয় জিনিস, আহ মুসুর ডাল বলো, অর্থাৎ ডাল জাতীয় যে সমস্ত, বা মটর বলো, মটর জাতীয় জিনিস ইত্যাদি চাষ করা হয় কিন্তু কোন টাইমে? শীতকালে। তাহলে এগুলো কি? গম, মটর, সরিষা, বার্লি ইত্যাদি হলো রবি শস্য। এক্সামে বহুবার দিয়েছে, খেয়াল রাখবে। এগুলো এক্সাম্পলটা কিন্তু ইম্পর্টেন্ট, এইভাবেই কোশ্চেন দিয়ে দেবে যে এর মধ্যে কোনটা রবি শস্য বা এর মধ্যে কোনটা খারিফ শস্য। নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক জনবহুল রাজ্য ক্রমান্বয়ে সাজাও। তো এটা কিন্তু অলরেডি তোমাদের এসএসসি এর যে ক্লাসটা চলছে, এসএসসি জিকে জিএস, যারা জানো না ফার্স্ট টাইম আছো তাদেরকে বলবো, এই যে ক্লাসটা দেখছো এর ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে দেখবে এসএসসি জিকে জিএস, পিএসসি এর জিকে জিএস এন্ড এই পুলিশের জিকে জিএস, তিনটে ক্লাসের লিঙ্কই কিন্তু পরপর সেখানে দেওয়া আছে। অথবা আমাদের এই চ্যানেলের তোমরা প্লে লিস্ট অপশনে চলে যাও, সেখানে গিয়েই কিন্তু প্রথম 2-3 নাম্বারের মধ্যেই পেয়ে যাবে এসএসসি জিকে জিএস এর ক্লাস। সেখানে কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। সেখানে স্ট্যাটিক জিকে জিএস কিন্তু তোমাদের সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ আলাদা আলাদা ভাবে পড়ানো হচ্ছে। তো সেখানে অলরেডি পড়িয়ে দিয়েছি, যারা সেই ক্লাসটা দেখেছে তারা ইজিলি অ্যান্সার করতে পারবে। অ্যান্সার কি হবে? উত্তরপ্রদেশ সব থেকে জনবহুল রাজ্য। এটা অবভিয়াসলি 2011 যে জনগণনা হয়েছে সেই সেন্সাস অনুযায়ী, কারণ এটাই এখনো পর্যন্ত লেটেস্ট সেন্সাস, কারণ এর পরে এখনো সেন্সাস হয়নি। 2021 হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখনো হয়নি। তো যাই হোক, উত্তরপ্রদেশ হলো ফার্স্ট, সেকেন্ড হলো মহারাষ্ট্র, থার্ড হলো বিহার, ফোর্থ হলো পশ্চিমবঙ্গ, আর ফিফথ ছিল পড়িয়েছিলাম কি? অন্ধ্রপ্রদেশ। তো অ্যান্সার কি হবে? এখানে বলেছে সর্বাধিক জনবহুল রাজ্যগুলো ক্রমান্বয়ে সাজাও, তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার যদি এখানে তোমাদের কোশ্চেন দেয় যে এই 2011 সেন্সাস অনুযায়ী সর্বনিম্ন জনবহুল রাজ্য, সর্বনিম্ন সর্বনিম্ন জনবহুল রাজ্য কোনটা? তো সর্বনিম্ন জনবহুল রাজ্য, এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে সিকিম। সিকিম, সিকিম সর্বনিম্ন কিন্তু জনবহুল রাজ্য ছিল 2011 সেন্সাস অনুযায়ী। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা এখান থেকে রিলেট করে নাও। যদি কোশ্চেন দেয় যে সর্বাধিক সর্বাধিক ইউটি, সর্বাধিক জনবহুল ইউটি, সর্বাধিক জনবহুল জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরি, সেটা কি হবে? সেটা হয়ে যাবে দিল্লি। দিল্লি, দিল্লি হয়ে যাবে সর্বাধিক জনবহুল রাজ্য। দুটো কোশ্চেন এখান থেকে আরো নোট ডাউন করে নাও। দুটো কিন্তু গুলিয়ে যায়, একটা দেয় জনবহুল রাজ্য যেটা এখানে কোশ্চেনে ছিল, আরেকটা দেয় যে জনঘনত্ব, অর্থাৎ ইংলিশে বললে কি বলবো? ডেনসিটি, পপুলেটেড ডেনসিটি। তো এখানে পয়েন্ট করে লিখে নাও, হাইয়েস্ট হাইয়েস্ট পপুলেটেড ডেনসিটি, হাইয়েস্ট পপুলেটেড ডেনসিটি, সব থেকে বেশি জনঘনত্ব অওলা রাজ্য কোনটা ছিল 2011 সেন্সাস অনুযায়ী? তো মনে রাখবে বিহার। বিহারে কিন্তু জনঘনত্ব সব থেকে বেশি ছিল।
আর এখান থেকে লোয়েস্টটাও মনে রাখতে হবে। লোয়েস্ট পপুলেটেড ডেন্সিটি ছিল কোন রাজ্যে, সেটা হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল অরুণাচল প্রদেশ। এগুলো অলরেডি এসএসসির ক্লাসে পড়িয়ে দিয়েছি, বারবার বলছি, সেখানে কিন্তু ডিটেলসে পড়ানো হয়েছে, সেখান থেকে এগুলো আরবার একবার রিভিশন করে নেবে। নেক্সট কোশ্চেন, কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন নদীর ওপর দিয়ে দুইবার গিয়েছে? বহুবার পড়িয়েছি, একমাত্র নদী ভারতের মাহি নদী। এই মাহি নদী কিন্তু কর্কটক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। মাহি নদী কোন স্টেটে অবস্থিত? গুজরাটে মাহি নদী কিন্তু দুবার এই কর্কটক্রান্তি রেখাকে ক্রস করেছে। আচ্ছা, কর্কটক্রান্তি রেখার প্রসঙ্গ যেহেতু এসে, এখানে আমি ম্যাপ ইনক্লুড করেছি যাতে করে সহজে মনে থাকে। কোশ্চেন দেয় যে কর্কটক্রান্তি রেখা ভারতের কটা স্টেটের ওপর দিয়ে গেছে এবং সেই স্টেটগুলোর নাম কি কি? তো মনে রাখবে ভারতের 8টা স্টেটের ওপর দিয়ে গেছে। কোন কোন সেই স্টেট ভালোভাবে খেয়াল করো, আমি এখানে কালো দিয়ে মার্কিং করছি কোন কোন সেই স্টেট। তো আমরা শুরু করছি পশ্চিম সাইড থেকে পূর্ব দিকে যাব। তো পশ্চিমে ঠিক গুজরাটের ওপর দিয়ে, এখান থেকে রাজস্থানের একটুখানি অংশের ওপর দিয়ে, মধ্যপ্রদেশের প্রায় মিডিল বরাবর দিয়ে, মধ্যপ্রদেশ থেকে ভাগ হয়েছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এদিকে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। তো ভারতের কটা স্টেট? ভারতের 8টা স্টেটের ওপর দিয়ে গেছে। এবং বারবার বলেছি এগুলো যদি ম্যাপ সহকারে পড়ো, তোমাদের ক্লাসে তো ম্যাপ আমি পড়িয়ে দিই, এছাড়া তোমাদের কিন্তু বলা হয়, মানে বা বলেছি এর আগের ক্লাসগুলোতে, যে যখনই হাতে ফাঁকা টাইম থাকবে ম্যাপ দেখবে, তাহলে কিন্তু এই যে জিনিসগুলো পড়ানো হচ্ছে এগুলো সহজেই মনে থাকবে এবং সহজেই তোমরা রিলেট করতে পারবে। তাহলে চোখ বন্ধ করে দেখো যে ভারতের সব থেকে পশ্চিমের স্টেট, আমি এখান থেকে মুছে দিচ্ছি টোটালটাই। ভারতের সব থেকে পশ্চিমের স্টেট কি? গুজরাটের পরে প্রবেশ করছে কোথায়? শর্টে লিখছি, গুজরাটের পরে প্রবেশ করছে রাজস্থানের অল্প একটু অংশ। তারপরে প্রবেশ করছে কোথায়? মধ্যপ্রদেশ থেকে ভাগ হয়েছিল কি? ছত্তিশগড়, তাহলে ছত্তিশগড়ের উপর দিয়ে যাচ্ছে। তারপরে বিহার থেকে ভাগ হয়েছে ঝাড়খণ্ডের উপর দিয়ে। তারপর প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। তারপর বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে আবার ভারতের স্টেট, প্রথম স্টেটে প্রবেশ করছে কোনটা? ত্রিপুরা, এবং লাস্ট যাচ্ছে মিজোরামের উপর দিয়ে। তাহলে ভারতের 8টা স্টেট কি কি আবার দেখে নাও। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরা, মিজোরাম, এই 8টা স্টেটের উপর দিয়ে কিন্তু ক্রস করছে। কোন 8টা স্টেট? এখান থেকে ব্ল্যাক দিয়ে মার্কিং করে দিচ্ছি। গুজরাট, রাজস্থানের এইটুকু অংশ, তারপরে টোটাল মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের এখান দিয়ে, তারপরে এখানে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, এই স্টেটের ওপর দিয়ে কিন্তু গেছে কর্কটক্রান্তি রেখা। এবার কোশ্চেন দেবে ওয়েস্ট বেঙ্গলের কটা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে? ওয়েস্ট বেঙ্গলের কটা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? তো মনে রাখবে 5টা ডিস্ট্রিক্ট। 5টা ডিস্ট্রিক্ট কি কি? তো পশ্চিম থেকে পূর্ব, এখান থেকেও রিলেট করো। তো পশ্চিম থেকে ধরলে পুরুলিয়ার পরে এখানে দুটো স্টেটের নাম একসাথে লিখছি, পশ্চিম বর্ধমান। পুরানো বইতে দেখলে তো সেখানে তোমরা পাবে কটা? 4টে ডিস্ট্রিক্ট, কারণ সেখানে বর্ধমান একটাই ছিল, পরবর্তীতে বর্ধমান ভাগ করা হয়েছে, তো এখন হয়ে গেছে কটা ডিস্ট্রিক্ট? 5টা। তো পশ্চিম অ্যান্ড পূর্ব বর্ধমান, তাহলে কটা ডিস্ট্রিক্ট হলো? 3টে ডিস্ট্রিক্ট। এরপর প্রবেশ করছে কোথায়? প্রবেশ করছে বাঁকুড়া, এবং লাস্ট কোথায়? নদিয়া, যেটা বহুবার কোশ্চেন দিয়েছে। নদিয়ার কোন জায়গা? কৃষ্ণনগরের ওপর দিয়ে গেছে কি? গেছে কর্কটক্রান্তি রেখা। তো এই কোশ্চেন গুলো অবশ্যই মনে রাখবে, এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বনিম্ন লিঙ্গানুপাত পরিলক্ষিত হয়? তো সর্বনিম্ন লিঙ্গানুপাত পরিলক্ষিত হয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে।
আর সর্বাধিক লিঙ্গানুপাত যদি বলে পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গলের সর্বাধিক সর্বাধিক লিঙ্গানুপাত, ওয়েস্ট বেঙ্গলের সর্বাধিক লিঙ্গানুপাত কোন স্টেট? তো মনে রাখবে সেটা দার্জিলিং। দার্জিলিং, দার্জিলিং এ কিন্তু সর্বাধিক, আর সর্বনিম্ন হলো কোথায়? সর্বনিম্ন হলো কিন্তু কলকাতাতে। যদি কোশ্চেন দেয় যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল লিঙ্গানুপাত কত, ওয়েস্ট বেঙ্গলের ওভারঅল সেক্স রেশিও, তো ওয়েস্ট বেঙ্গলের সেক্স রেশিও কত? তো ওয়েস্ট বেঙ্গলের সেক্স রেশিও কিন্তু 940। 940 এর অর্থ কি? প্রতি হাজার পুরুষে, প্রতি হাজার মেলে কতজন ফিমেল আছে? ফিমেলের সংখ্যা হলো 940। একইভাবে এখান থেকে আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, টোটাল ইন্ডিয়ার সেক্স রেশিও কত? ইন্ডিয়া এর সেক্স রেশিও কত? তো এই যে ডাটাগুলো লেখাচ্ছে এগুলো কিন্তু সবকটাই 2011 সেন্সাস অনুযায়ী। তো ইন্ডিয়ার সেক্স রেশিও, এটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, 943টা, অর্থাৎ প্রতি হাজার পুরুষে কিন্তু 943 জন মহিলা আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে বেশি সেক্স রেশিও কোন স্টেটে? হাইয়েস্ট লেখো এখান থেকে, হাইয়েস্ট সেক্স রেশিও কোন স্টেট? হাইয়েস্ট সেক্স রেশিও। আরেকটা লিখে নাও একইভাবে এখান থেকে, লোয়েস্ট সেক্স রেশিও। হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট, সেক্স রেশিও। হাইয়েস্ট সেক্স রেশিও হলো কেরালাতে কত? 1084। আর লোয়েস্ট হলো হরিয়ানাতে মাত্র 877, মানে প্রতি হাজার পুরুষের রেসপেক্টে মহিলার সংখ্যা কত? 877টা। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পুলিশ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এসএসসি ক্লাসগুলো, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো এখানে আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করব, ক্লাসের শুরুতেও করেছিলাম, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসগুলোকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা কিন্তু ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে তার রুটিন কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে সবার আগে, এবং সেই রুটিন ওয়াইজ যে ক্লাসগুলো প্রোভাইড করা হয় সেই ক্লাসগুলোর লিঙ্কও ক্লাস শুরু হবার 2 মিনিট 5 মিনিট আগে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। এছাড়া তোমাদের এক্সামিনেটের যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে কোনো এক্সামের কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক বা কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, রেজাল্ট প্রকাশিত হোক, সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়। হোয়াটসঅ্যাপ ব্যাচে জানানো হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে তোমরা শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। তো মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য পেয়ে যাবে তোমরা জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের প্রোভাইড করা হচ্ছে আমাদেরই নতুন চ্যানেলটা কিন্তু একদমই নতুন ক্রিয়েট করা হয়েছে। চ্যানেল নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথ বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন তাই চ্যানেলের লিংক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে তোমরা আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে। চ্যানেলটা যেহেতু নতুন তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও, যদি এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সব থেকে ছোট দেশ কোনটা? তো একদমই ইজি কোশ্চেন, ভাটিকান সিটি। মাত্র 44 হেক্টর, মাত্র 44 হেক্টর এর কিন্তু এরিয়া, 44 হেক্টর এরিয়া। তো 44 হেক্টর আমাদের ভারতের অনেক কৃষকদের কাছে কিন্তু 44 হেক্টর জমি আছে। যারা একটু যাদের আর্থিক
মানে আর্থিক স্বাবলম্বী তাদের কাছে কিন্তু 44 হেক্টরের বেশিও কিন্তু জমি আছে। তো 44 হেক্টর এরিয়া জুড়ে কিন্তু অবস্থিত ভাটিকান সিটি, এবং ভাটিকান সিটির পপুলেশন প্রায় 840 জন মতো কিন্তু এর পপুলেশন। আচ্ছা, এখান থেকে যদি কোশ্চেন দেয়, এটা ইউরোপের একটা দেশ ভাটিকান সিটি। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেবে কি সব থেকে বড় দেশ, বিশ্বের সব থেকে বড় দেশ কোনটা? তো সব থেকে বিশ্বের বিশ্বের সব থেকে বড় দেশ কোনটি? তো বিশ্বের সব থেকে বড় দেশ হলো রাশিয়া। রাশিয়া হলো বিশ্বের সব থেকে বড় দেশ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? এই জায়গাটাতেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে। কি ভুল করবে? সান্দাকফু মেরে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। কেন? দেখো এখানে বলেছে, উল্লেখ করে দিয়েছে দার্জিলিং পাহাড়ের, তাহলে দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হবে টাইগার হিল। দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি টাইগার হিল। সান্দাকফু হলো সিঙ্গলীলা। সিঙ্গলীলা সিঙ্গলীলা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এর পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক, ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কি? সান্দাকফু। তাহলে এর হাইট তোমাদের অবশ্যই জানতে হবে। তো এর হাইট কত? এইভাবে মনে রাখবে, 36 মিটার। 3636 মনে থাকবে না, মনে রাখবে 36 মিটার, এইভাবেই মনে রাখবে, তাহলে জিনিসটা কিন্তু অনেকদিন ধরে মনে থাকবে। আচ্ছা, এখান থেকে আরো দুটো কোশ্চেন তোমাদের রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে উচ্চতম শৃঙ্গ কোনটা, অর্থাৎ হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, তো অ্যান্সার হবে কি কাঞ্চনজঙ্ঘা। কি হবে? কাঞ্চনজঙ্ঘা। হাইট কত? 8586 মিটার হলো এর হাইট। যদি কোশ্চেন দিত যে অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তখন অ্যান্সার করতাম K2 গডউইন অস্টিন। K2 যেহেতু এখন পাক অকুপাইড কাশ্মীরে অবস্থিত, যেদিন আমরা আবার রিক্যাপচার করব সেদিন থেকে বলবো যে K2 হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। যদিও জায়গা এই পাক অকুপাইড কাশ্মীর এটা ভারতেরই, একদিন না একদিন ভারত কিন্তু সেটাকে রিক্যাপচার করবে। আচ্ছা, এই কোশ্চেন দেবে কাঞ্চনজঙ্ঘা কোন স্টেটে অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা, তো কাঞ্চনজঙ্ঘা অবস্থিত কিন্তু সিকিমে। সিকিম ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা মনে রাখবে সিকিমে অবস্থিত। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন, যেহেতু হাইস্ট পিক নিয়ে আলোচনা হচ্ছে, তো বিশ্বের হাইস্ট পিক হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। হাইট কত মাউন্ট এভারেস্টের? 8848, একদম এক্সাক্ট ভ্যালু মনে রাখবে, 0.86 মিটার, 8848.86 মিটার। এটা কোন দেশে অবস্থিত মাউন্ট এভারেস্ট? আমাদের নেইবারিং কান্ট্রি নেপালে অবস্থিত। নেপালে মাউন্ট এভারেস্টকে কি নামে ডাকা হয়? মনে রাখবে সাগর মাথা নামে ডাকা হয়। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত হরপ্পা কেন্দ্রগুলির মধ্যে কোথায় ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গিয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে, মনে রাখবে সুরকোটদাতে কিন্তু ঘোড়ার হাড়ের কিন্তু অস্তিত্ব পাওয়া গেছে। মহেঞ্জোদড়ো থেকে রিলেট করো, কোশ্চেন দেয় যে মহেঞ্জোদড়োর অর্থ কি, মিনিং কি? তো মহেঞ্জোদড়োর অর্থ হলো মৃতের স্তূপ। মৃতের স্তূপ। মহেঞ্জোদড়ো থেকে যে কোশ্চেনটা বহুবার দিয়েছে যে হরপ্পার কোন স্থানে বিশাল স্নানাগারের হদিশ পাওয়া গিয়েছে? তো মনে রাখবে মহেঞ্জোদড়ো থেকে আরেকটা কোশ্চেন দেয় যে মহেঞ্জোদড়ো কে আবিষ্কার করেন? মনে রাখবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস
ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কত সালে? 1922 সালে। যদি কোশ্চেন দেয় যে হরপ্পা সিন্ধু সভ্যতার সব থেকে প্রথম কোন স্থানটাকে আবিষ্কার করা হয়, তো মনে রাখবে হরপ্পা। কত সালে হরপ্পা আবিষ্কার করা হয়? হরপ্পা আবিষ্কার করা হয় 1921 সালে। কে আবিষ্কার করেন? আবিষ্কার করেন হরপ্পা আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি। দয়ারাম হরপ্পা আবিষ্কার করেন কে? হরপ্পা আবিষ্কার করেন কিন্তু মানে হরপ্পা সভ্যতার খোদাই করেন কে? দয়ারাম সাহানি। এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এখান থেকে কালীবঙ্গানটা রিলেট করে নাও। কালীবঙ্গান কে আবিষ্কার করেন? তো কালীবঙ্গান আবিষ্কার করেন ডিসকভার বাই বি বি লাল। বি বি লাল। আর কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে সরস্বতী। সরস্বতী রিভারের তীরে অবস্থিত। আচ্ছা, মহেঞ্জোদড়ো কোন নদীর তীরে অবস্থিত যদি কোশ্চেন দেয়? তো মহেঞ্জোদড়ো অবস্থিত সিন্ধু নদের তীরে, ইন্দাস রিভার। ইন্দাস রিভারের তীরে অবস্থিত। এবং মহেঞ্জোদড়োর লোকেশন কোথায় ছিল? পাকিস্তানের লারকানা। পাকিস্তানের লারকানা জেলা। পাকিস্তানের লারকানা জেলাতে অবস্থিত কি? অবস্থিত এই মহেঞ্জোদারো। যদি কোশ্চেন দেয় মহেঞ্জোদারো থেকে আরেকটা কোশ্চেন হয়, সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর। সিন্ধু সভ্যতার সিন্ধু সভ্যতার সব থেকে সব থেকে বড় শহর, অ্যান্সার হবে কি? মহেঞ্জোদারো হলো সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর। নেক্সট কোশ্চেনে চলে আসো, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন হয়েছিল অশোকের আমলে। কোথায়? পাটলিপুত্রতে আয়োজন হয়েছিল। কত সালে? 255 বিসিতে। শুধুমাত্র তৃতীয় বৌদ্ধ সম্মেলন না, যে চারটে বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চারটে বৌদ্ধ সম্মেলন কোন সালে হয়েছিল? বহুবার এক্সামে দিয়েছে। কোথায় হয়েছিল? এটাও বহুবার এক্সামে দিয়েছে। কে আয়োজন করেছে? এটাও বহুবার তোমাদের এক্সামে দিয়েছে। এছাড়া অধ্যক্ষ কে ছিলেন? তো এগুলোও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। তো এগুলো আরো একবার এখান থেকে তোমাদের নোট ডাউন করাচ্ছি। ফার্স্ট লেখো এখানে প্রথম প্রথম বৌদ্ধ সম্মেলন। প্রথম বৌদ্ধ সম্মেলন কবে আয়োজন হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন 483 খ্রিস্টপূর্বাব্দে, বিসি, বিফোর ক্রাইস্ট। কোথায় আয়োজন হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন? রাজগীর। বহুবার এক্সামে দিয়েছে কোশ্চেন। কে আয়োজন করেছিল? অজাত শত্রু। অজাত অজাত শত্রু। অধ্যক্ষ কে ছিলেন? মহাকাশ্যপ। মহা মহাকাশ্যপ ছিলেন কে? মহাকাশ্যপ ছিলেন অধ্যক্ষ। কোশ্চেন দেবে যে দ্বিতীয় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে? ঠিক এর 100 বছর পরে। যেহেতু বিফোর ক্রাইস্ট তাই মাইনাস হচ্ছে সালগুলো। তো 383 খ্রিস্টপূর্বাব্দে কোথায় আয়োজন হয়েছিল? বৈশালীতে আয়োজন হয়েছিল। কে? কালাশোক। কালাশোক আয়োজন করেছিলেন। এবং অধ্যক্ষ কে ছিলেন? সাবাক মীর। সাবাক মীর ছিলেন অধ্যক্ষ। নেক্সট এখান থেকে লেখো তৃতীয় বৌদ্ধ সম্মেলন, যেটা ওপরে কোশ্চেন ছিল। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে আয়োজন হয়? এক্ষুনি বললাম 255 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? সেটাও এক্ষুনি বললাম, সেটাই কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি। পাটলিপুত্র। কার আমলে? অশোকের আমলে। এবং অধ্যক্ষ কে ছিলেন? মোগুলিপুত্তিস। নেক্সট এবং চতুর্থ বৌদ্ধ সঙ্গীত লেখো। চতুর্থ চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কবে আয়োজন করা হয়? এটা প্রথম শতাব্দীতে। প্রথম শতাব্দী প্রথম শতাব্দীতে আয়োজন হয়। কোথায় আয়োজন হয়? এটা
কুণ্ডলবন। কুণ্ডলবন, কুণ্ডলবন কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীরের কুণ্ডলবনে কে আয়োজন করেছিল? কনিষ্ক। কনিষ্ক আয়োজন করেছিল, কুষাণ বংশের সম্রাট। এখান থেকে দুটো পয়েন্ট তোমরা নোট ডাউন করবে, এখান থেকে দেবে অধ্যক্ষ কে ছিল এই বৌদ্ধ সম্মেলনের, এটাও এক্সামে কোশ্চেন দিয়েছে, এবং ভাইস অধ্যক্ষ মানে উপাধ্যক্ষ, উপাধ্যক্ষ কে ছিল? উপাধ্যক্ষ কে ছিল? অধ্যক্ষ অ্যান্ড উপাধ্যক্ষ। তো অধ্যক্ষ ছিলেন কে? বসুমিত্র। বসুমিত্র। আর উপাধ্যক্ষ ছিলেন অশ্বঘোষ। অশ্বঘোষ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা লেখালাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় অ্যান্ড চতুর্থ, এর প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন দিয়েছে। এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউনের পাশাপাশি রিভিশন করবে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোনটি প্রথম অক্ষত্রিয় রাজবংশ? তো প্রথম অক্ষত্রিয় রাজবংশ হলো, মানে ক্ষত্রিয় নয়, তো অক্ষত্রিয় রাজবংশ হলো নন্দ বংশ। নন্দ বংশের যারা রাজা ছিলেন, ধননন্দ বা মহাপদ্মনন্দ, এরা কোন বংশের? এরা নাপিত বংশের ছিল। এরা নাপিত, নাপিত বংশের ছিল। তো প্রথম অক্ষত্রিয় রাজবংশ কোনটা? অ্যান্সার হবে কি? নন্দ বংশ। আচ্ছা, এখান থেকে আহ এই এই যেটা বললাম, নন্দবংশ কি? অক্ষত্রিয় বংশ। এই বংশের প্রতিষ্ঠাতা, আর নোট ডাউন করে নাও, এক্সামে কোশ্চেন দেয়, কে ফাউন্ডার ছিল? প্রতিষ্ঠাতা। তো প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। মহা মহাপদ্ম মহাপদ্মনন্দ। ইনি সমস্ত ক্ষত্রিয়দের হত্যা করেছিলেন বলে এনার উপাধি কি ছিল? সর্ব সর্ব সর্বক্ষত্রিয়ান্তক বা সর্বক্ষত্রান্তক ছিল এনার কিন্তু উপাধি। নেক্সট কোশ্চেনে চলে আসো, ভারত সেবা সমিতি কে প্রতিষ্ঠা করেন? গোপাল কৃষ্ণ গোখলে। বহুবার পড়িয়েছি এবং তোমাদের এখানে নোট ডাউনও করিয়েছি অনেকবার। এখান থেকে প্রায় 10 থেকে 12টা সমিতি বা সমাজ, এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আবারও এখান থেকে নোট ডাউন করাচ্ছি, ভালোভাবে রিভিশন করে নাও যারা রেগুলার বেসিসে ক্লাস করছো। লেখো প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ, 3টে সমাজ একসাথে লেখো পরপর। প্রার্থনা সমাজ, ব্রহ্ম সমাজ, লেখো এখানে আর্য সমাজ। আর্য সমাজ। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মরাম পাণ্ডুরঙ্গ। আত্মরাম পাণ্ডুরঙ্গ। ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয়। আচ্ছা, রাজা রামমোহন রয় কিন্তু আরেকটা সভা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তো এর পাশ থেকে লিখে রাখো আত্মীয় সভা। আত্মীয় সভা প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রয়। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন কে? আর্য সমাজ। আচ্ছা, নেক্সট লেখো তত্ত্ববোধনী সভা। তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট লেখো এখান থেকে এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি। আরেকটা সোসাইটি লিখে নাও, থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটি। তো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে করেছিলেন? উইলিয়াম জোন্স।
উইলিয়াম জোন্স। আর থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা করেছেন কে? মাদাম হেলেনা। শুধুমাত্র এইটুকু মনে রাখলেই হবে, মাদাম হেলেনা, ফুল নাম হলো পেত্রোফানা ব্লাভাটস্কি। নেক্সট লেখো সত্যশোধক সমাজ। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে। নেক্সট লেখো এখান থেকে খুদাই ই খিদমতগার। খুদাই ই খিদমতগার। খুদাই ই খিদমতগার কে প্রতিষ্ঠা করেছিলেন? মনে রাখবে, খান আব্দুল গফফার খান। খান আব্দুল গফফার খান, যিনি ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত, অর্থাৎ সীমান্ত গান্ধী। ফ্রন্টিয়ার গান্ধীকে বাংলায় কি বলবো? সীমান্ত গান্ধী নামে পরিচিত। নেক্সট এখান থেকে লেখো যে ভারত সভা অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কবে প্রতিষ্ঠা করেছিলেন? এটা কিন্তু এক্সামে দিয়েছিল, তাই সালটা মনে রাখবে। 1876, 1876 সালে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দুটো লেখাবো, দুটোই কিন্তু অনুশীলন সমিতি, তো দুটোর মধ্যে ভাগ আছে। যদি কোশ্চেন দেয় শুধুমাত্র যে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে, অনুশীলন সমিতি। আরেকটা কোশ্চেন দেবে অনুশীলন সমিতি কোথাকার? ঢাকার, বাংলাদেশের ঢাকার। তো ঢাকায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতাকে। দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আলাদা হবে এবং তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো ঢাকারটা, কারণ এইটা বহুবার এক্সামে দিয়েছে। তো ঢাকায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস। আর অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন প্রমথ নাথ মিত্র। প্রমথ নাথ মিত্র কত সালে প্রতিষ্ঠা করেন? 1902 সালে। আর এর ঠিক 3 বছর পরেই ঢাকায় অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। লাস্ট লেখো ডিভাইন সোসাইটি। ডিভাইন সোসাইটি বাংলাতে বললে দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন? শিব নারায়ণ অগ্নিহোত্রী। শিবনারায়ণ অগ্নিহোত্রী। নেক্সট কোশ্চেনে চলে আসো। 1932 সালে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব কে আক্রমণ করেছিল? তো আক্রমণ করেছিল 1932 সালে কে? প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইনি প্রথম বাঙালি মহিলা শহীদ। তাই কোশ্চেন দিয়েছিল বা তোমাদের এক্সামে কোশ্চেন দেবে যে প্রথম বাঙালি মহিলা শহীদ কে ছিলেন? তো প্রথম বাঙালি মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ইনি 1932 সালে 23 সেপ্টেম্বরে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন এবং আক্রমণ করতে গিয়ে তিনি কিন্তু ধরা পড়ে যান এবং নিজে পটাশিয়াম সাইনাইড খেয়ে নিজে কিন্তু জীবন ত্যাগ করে দেন, মানে সুইসাইড করে নেন। নেক্সট কোশ্চেন, আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের নেতৃত্ব কে দিয়েছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন কে? লক্ষ্মী সাইগাল কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে যে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতাকে, বহুবার দিয়েছে। আজাদ হিন্দ ফৌজ
অথবা আরেকটা লিখে নাও এর সাথে, আজাদিন ফৌজ অ্যান্ড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর প্রতিষ্ঠাতা, এর ফাউন্ডার কে? রাসবিহারী বোস। রাস রাসবিহারী বোস। কারণ এই দুটো লেখাচ্ছি এই কারণে, কারণ কোশ্চেন বহুবার দিয়েছে তোমাদের এক্সামে যে আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা কে। ফার্স্ট অপশনে থাকে নেতাজি সুভাষচন্দ্র। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ওখানে ভুল করে, এবং এরকম ভুল করার জন্য আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো আইএনএ। আইএনএ ফুল ফর্ম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠাতাকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির, মনে রাখবে ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং। নেক্সট কোশ্চেনে চলে আসো। মোহাম্মদ ইউনূস সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন? মোহাম্মদ ইউনূস প্রত্যেকেরই জানা উচিত, কারণ বহুবার মানে নিউজে কিন্তু প্রত্যেক দিনই হাইলাইটেড ছিল এই নিউজটা। বাংলাদেশ, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করানোর পর বাংলাদেশের যিনি প্রাইম মিনিস্টার পদে দায়িত্বভার নিয়েছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রসঙ্গ যেহেতু এসছে, তো বাংলাদেশের ক্যাপিটাল কি হবে? ক্যাপিটাল হবে ঢাকা। কারেন্সি কি বাংলাদেশের? বাংলাদেশের কারেন্সি হলো টাকা। আর বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন। নেক্সট কোশ্চেন চলে আসো। সংবিধানের 36 থেকে 51তম যে আর্টিকেল, 36 থেকে 51তম যে অনুচ্ছেদ কোন বিষয় নিয়ে আলোচনা করেছে? বহুবার পড়িয়েছি, ডিপিএসপি রাষ্ট্রের নীতি নির্দেশক মূলক তত্ত্ব নিয়ে আলোচনা করেছে। বাংলাতে কোশ্চেন থাকলে, ইংলিশে থাকলে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি। আর্টিকেল 36 থেকে 51 আলোচনা আছে ডিপিএসপির মধ্যে। কততম পার্টে আছে? এটা আছে পার্ট নাম্বার 4-এ। আচ্ছা, ডিপিএসপির প্রসঙ্গ যেহেতু এসছে, ডিপিএসপি থেকে দুটো আর্টিকেল পড়াবো, মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার দিয়েছে। আর্টিকেল 40, আরেকটা বলবো আর্টিকেল নাম্বার 44। তো আর্টিকেল 40-তে কি বলা আছে? গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের কথা বলা আছে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত থেকে কোশ্চেন দেবে যে ভারতের প্রথম পঞ্চায়েত কবে গঠন হয়েছিল বা কোথায় গঠন হয়েছিল? ভারতের প্রথম পঞ্চায়েত, গঠিত হয় কোথায়? তো ভারতের প্রথম পঞ্চায়েত গঠিত হয় কিন্তু নাগর জেলা। কোথায় অবস্থিত? রাজস্থানের নাগর জেলাতে। কবে গঠিত হয়েছিল একদম এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, 2 অক্টোবর 1959। 2 অক্টোবর 1959-এ কিন্তু ভারতের প্রথম যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু গঠন হয়েছিল। আর্টিকেল 44 থেকে ইম্পর্টেন্ট কি? আর্টিকেল 44 হলো ইউসিসি। ফুল ফর্ম কি? ইউনিফর্ম সিভিল কোড। কোশ্চেন দেবে যে ইউনিফর্ম সিভিল কোডের ব্যাপারে ভারতের কত নম্বর আর্টিকেলে বলা আছে? তো বলা আছে আর্টিকেল নাম্বার 44-এ। কার মধ্যে বলা আছে? ডিপিএসপির মধ্যে বলা আছে। তো ইউনিফর্ম সিভিল কোড থেকে যে দুটো কোশ্চেন তোমাদের এক্সামে দেবে, যে ইউনিফর্ম সিভিল কোড এতদিন ধরে লাগু ছিল, মানে ভারতের সংবিধান দ্বারা লাগু না, এটা কিন্তু সেখানে প্রথম থেকেই লাগু ছিল, যখন সেখানে পর্তুগিজরা সেখানে আস্তানা গেড়েছিল, সেই টাইম থেকেই লাগু ছিল।
তো ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড লাগু ছিল কোথায়? ছিল কিন্তু গোয়াতে। আর কোশ্চেন দেবে এখান থেকে, ভারতের সর্বপ্রথম লাগু করেছে কোন স্টেটে? ভারতে ভারতে সর্বপ্রথম সর্বপ্রথম ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড লাগু করেছে লাগু করেছে কোন স্টেট? তো লাগু করেছে উত্তরাখণ্ড। কোশ্চেনটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর, অবশ্যই মনে রাখবে, উত্তরাখণ্ড। নেক্সট এখান থেকে, আচ্ছা এখানে মৌলিক অধিকার মৌলিক কর্তব্যের ওপর থেকে একটু ডিটেলস এখান থেকে একটু বলে দেবো। তো এখানে হেডিং করো নেক্সট পেজে প্রস্তাবনা, প্রিয়াম্বেল, ইংলিশে কি বলবো? প্রিয়াম্বেল বা প্রস্তাবনা। প্রস্তাবনা থেকে রিলেট করো 13 ডিসেম্বর 1946 সালে গণপরিষদে যখন মিটিং হয়েছিল, সেই গণপরিষদের মিটিং এ ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরু একটা প্রস্তাব এনেছিল, সেই প্রস্তাবের নাম কি? প্রস্তাবের নাম হলো উদ্দেশ্য উদ্দেশ্য প্রস্তাব উদ্দেশ্য প্রস্তাব। এবং তিনি এই 13 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের মিটিং এ যখন এই উদ্দেশ্য প্রস্তাবটাকে জারি করেন, তখন সেই উদ্দেশ্য প্রস্তাবটাকে কিন্তু মান্যতা দেওয়া হয় না। কিন্তু তার কিছুদিন পরে পরবর্তীতে যখন 22 জানুয়ারি 1947 সাল এই তারিখে এই উদ্দেশ্য প্রস্তাবের কিন্তু মান্যতা দেওয়া হয়। এবং সেই উদ্দেশ্য প্রস্তাবটাই কি নামে পরিচিত? বর্তমানে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল নামে কিন্তু পরিচিত। এখান থেকে কোশ্চেন দেবে এই প্রিয়াম্বেল থেকে, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, সেটা কি? সেটা হলো প্রিয়াম্বেলের যে প্রিয়াম্বেল যেটা, এটা আমরা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছি? প্রিয়াম্বেলের কনসেপ্ট টেকেন ফ্রম, কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছি? এবং কনফিউজিং করার জন্য আরেকটা কোশ্চেন দেবে যে প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ কোন দেশের সংবিধান থেকে আমরা গ্রহণ করেছি? তো মনে রাখবে, প্রিয়াম্বেলের যে কনসেপ্ট, এটা আমরা নিয়েছি আমেরিকার কাছ থেকে, অর্থাৎ ইউএস এর কাছ থেকে। আর প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, ল্যাঙ্গুয়েজ আমরা গ্রহণ করেছি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। আচ্ছা, প্রিয়াম্বেল থেকে আরেকটা কোশ্চেন, যে প্রিয়াম্বেলে সংশোধন হয়েছিল কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? তো মনে রাখবে, প্রিয়াম্বেলের কিন্তু একবারই, অনলি ওয়ান টাইম সংশোধন হয়েছে, অনলি ওয়ান টাইম কিন্তু সংশোধন হয়েছে সংশোধন। সেটা কততম সংশোধনের মাধ্যমে? 42তম, 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কোশ্চেন দিয়েছিল এক্সামে, প্রিয়াম্বেলের সংশোধন হয়েছিল কত সালে, অর্থাৎ এই 42তম অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল? তো মনে রাখবে 1976 সালে। এর মাধ্যমে কি হয়েছিল এই 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? তো 42তম অ্যামেন্ডমেন্ট যখন আসবে তখন সেটা পড়াবো। তো 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা এখানে দরকার প্রিয়াম্বেলে, সেটুকুই বলছি। মানে প্রিয়াম্বেলে কি সংশোধন করা হয়েছিল? তো প্রিয়াম্বেলে 3টে শব্দ অ্যাড করা হয়েছিল। কি কি সেই 3টে শব্দ? সোশাল সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই 3টে শব্দ অ্যাড করা হয়েছিল প্রস্তাবনাতে, প্রিয়াম্বেলে। কততম সংশোধনের মাধ্যমে? 42তম সংশোধনের মাধ্যমে, যেটা মাত্র একবারই হয়েছে প্রস্তাবনার সংশোধন। আচ্ছা, 42তম সংশোধনের প্রসঙ্গ যেহেতু এসছে, 42তম সংশোধনের সাথে আরেকটা রিলেটেড কি হবে? ফান্ডামেন্টাল ডিউটি, অর্থাৎ মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য প্রথম অ্যাড হয় যখন আমাদের সংবিধান লাগু হয়েছিল 26 জানুয়ারি 1950-এ, তখন কিন্তু মৌলিক কর্তব্য আমাদের সংবিধানের অংশ ছিলই না। তো এটাকে প্রথম অ্যাড করা হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে? মনে রাখবে, 42তম অ্যামেন্ডমেন্ট, 42তম সংশোধনীর মাধ্যমে। কবে হয়েছিল? এক্ষুনি বললাম, 1976 সালে।
কটা ফান্ডামেন্টাল ডিউটিস এই 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল? মনে রাখবে 10টা অ্যাড করা হয়েছিল। এখন কটা ফান্ডামেন্টাল ডিউটিস এর সংখ্যা? এখন হলো টোটাল 11টা। তো এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে এই 11তম ফান্ডামেন্টাল ডিউটিস কোন সংশোধনীর মাধ্যমে অ্যাড হয়? তো মনে রাখবে 86 অ্যামেন্ডমেন্ট, 86 সংশোধনী। কবে হয়েছিল এই 86 সংশোধনীটা? হয়েছিল 2002 সালে। কোশ্চেন দেবে ফান্ডামেন্টাল ডিউটিস এর ব্যাপারে বলা আছে ভারতের কত সংবিধানের কত নম্বর আর্টিকেলে? তো মনে রাখবে আর্টিকেল 51 এর এতে। কত নম্বর পার্টে বলা আছে? পার্ট নাম্বার 4 এর এতে বলা আছে ফান্ডামেন্টাল ডিউটিস এর ব্যাপারে। নেক্সট কোশ্চেনে চলে আসো। লুক ইস্ট পরিকল্পনা কোন প্রধানমন্ত্রী নিয়েছিলেন সর্বপ্রথম? তো নিয়েছিলেন পিভি নরসিমহা রাও। পিভি নরসিমহা রাও কিন্তু নিয়েছিলেন লুক ইস্ট এই পরিকল্পনা। জাস্ট অনলাইনের ফরম্যাটে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটা প্রত্যক্ষ কর অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স? তো ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্সকে বাংলাতে বলা হয় বৃত্তি কর। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে কিছু উদাহরণ লিখে নাও ডাইরেক্ট ট্যাক্সের কি কি এক্সাম্পল আছে, কারণ এগুলো এক্সামে এইভাবেই কিন্তু কোশ্চেন দেয়। তো ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ ফার্স্ট লেখো ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স। নেক্সট লেখো প্রপার্টি ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স। লেখো এখানে ইনকাম ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সেরও এখান থেকে একটু উদাহরণ লিখে নাও ইনডাইরেক্ট ট্যাক্স। তো ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ কি কি? এখান থেকে লেখো সেলস ট্যাক্স, সেলস ট্যাক্স। লেখো এখানে সার্ভিস ট্যাক্স, কাস্টম ডিউটি, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি। এগুলো সব কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স। ভ্যাট যেটা আগে ছিল ভ্যাট, এগুলো সবকিছু কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা বহুবার এক্সামে এখন কোশ্চেন দিচ্ছে সেটা হলো জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কবে লাগু হয়েছিল? এক্সাক্ট ডেট মনে রাখবে ফার্স্ট জুলাই 2017 সালে জিএসটি কিন্তু ভারতে লাগু হয়। তাই এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতে সর্বপ্রথম কোন রাজ্যে লাগু হয়েছিল? তো মনে রাখবে আসামে কিন্তু লাগু হয়েছিল। যদি কোশ্চেন দেয় যে ওয়ার্ল্ডে বিশ্বে সর্বপ্রথম লাগু হয়েছে কোন দেশে, কোন দেশ সর্বপ্রথম জিএসটি ইমপ্লিমেন্ট করেছে? তো মনে রাখবে ফ্রান্সে কিন্তু সর্বপ্রথম জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইন বাতিল করতে পারে না? পারে না ইউকে অর্থাৎ ব্রিটেন কিন্তু বাতিল করতে পারে না। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন চলে আসো, সবচেয়ে কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপক কে? মানে সব থেকে কম বয়সে ভারতরত্ন কে পেয়েছে? ভারতরত্ন কি? ভারতরত্ন হলো ইন্ডিয়ার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া। ভারতের কিন্তু হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তো প্রথম কবে দেওয়া হয়েছে ভারতরত্ন? ফার্স্ট অ্যাওয়ার্ডই প্রথম দেওয়া হয়েছে, ফার্স্ট অ্যাওয়ার্ডই প্রথম দেওয়া হয়েছে 1954-এ, 1954 সালে। কে কে পেয়েছে প্রথম? তিনজন পেয়েছে। একজন হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং আরেকজন হলেন সিভি রামান। ফিজিক্সের জন্য ভারতের প্রথম হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন সিভি রামান। তো এনারা তিনজন প্রথম কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। ভারতরত্নটা তোমাদের কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট এই কারণে, কারণ 2024-এ 5 জন ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে। কে কে সেই 5 জন ব্যক্তি? তো এখান থেকে সেই 5 জনের নাম লিখে নাও 2024-এ ভারতরত্ন পুরস্কার প্রাপক। এগুলো কিন্তু অলরেডি এসএসসির যে ক্লাসটা, সেই এসএসসির ক্লাসে কিন্তু পড়ানো হয়েছে। এসএসসি এর যে জিকে জিএস এর ক্লাস,
সেখানে কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে অ্যাওয়ার্ডসের সেকশনে। তো 2024-এ কে পেয়েছে লেখো। কার্পুরী ঠাকুর, কার্পুরী কার্পুরী ঠাকুর। লেখো পিভি নরসিমা রাও, পিভি নরসিমা রাও। চৌধুরী চরণ সিং, চৌধুরী চরণ সিং। এম এস স্বামীনাথন, এম এস স্বামীনাথন। এবং লাস্ট লেখো এল কে আডবাণী, লাস্ট লেখো এল কে আডবাণী। এর মধ্যে লাস্ট যে দুজনের নাম লিখেছি, দুজনের নাম কিন্তু মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, কারণ এল কে আডবাণী একমাত্র ব্যক্তি যিনি জীবিত অবস্থায়, মানে এই 2024-এর কথাই বলছি, যিনি জীবিত অবস্থায়, যিনি জীবিত অবস্থায় তিনি কিন্তু এই ভারতরত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছেন। বাকি চারজন, প্রথম যে চারজনের নাম লিখেছি এরা কিন্তু মরণোত্তর অর্থাৎ পস্থুমাসলি, পস্থুমাসলি অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এখান থেকে দুটো ইম্পর্টেন্ট, লাস্ট দুটো কেন বললাম, কারণ এম এস স্বামীনাথন গত বছর 2013 সালে কিন্তু ইনি মারা গিয়েছিলেন, এবং ইনি ইন্ডিয়ার মানে ভারতের সবুজ বিপ্লবের জনক যদি কোশ্চেন দেয় তো অ্যান্সার কি হবে, এম এস স্বামীনাথন। তো তার সাথে সম্পর্কিত ছিল। নেক্সট কোশ্চেনে চলে আসো, এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এখানে 6C13 7N14 নিউক্লাইড দুটো হলো আইসোবার, সমরূপী, আইসোটোপ না আইসোটোন। তোমাদেরকে কি পড়িয়েছিলাম, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, এই তিনটি কিন্তু অলরেডি পড়িয়েছি। তো আইসোটোন লাস্টে দন্তান্ন আছে, তার অর্থ কি, যাদের নিউটন সংখ্যা সমান হয়, যাদের নিউট্রন সংখ্যা, যাদের নিউটন সংখ্যা সমান। আইসোটোপ লাস্টে প, এর অর্থ কি, যাদের প্রোটন সংখ্যা সমান, যাদের প্রোটন সংখ্যা, প ফর প্রোটন সংখ্যা, যাদের প্রোটন সংখ্যা সমান। আইসোবার লাস্টে র, বার থেকে কি ভর, যাদের ভর সংখ্যা সমান, যাদের ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান তাদেরকে কি বলবো, আইসোবার। তাহলে আইসোবার যাদের ভর সংখ্যা সমান, আইসোটোপ লাস্টে প আছে মানে যাদের প্রোটন সংখ্যা সমান, আইসোটোন লাস্টে দন্তান্ন আছে মানে যাদের নিউটন সংখ্যা সমান। এবার এখান থেকে চেক করো যে 6C13 এবং 7N14, তো এখানে এদের যে প্রোটন সংখ্যা, এই দুটো পরমাণুর কি কি কত কত, কার্বনের এখানে দেওয়া আছে 6 আর এন এর দেওয়া আছে কত 7, অর্থাৎ এই দুটো আলাদা, সুতরাং আমরা আইসোটোপ বলতে পারবো না, অপশন সি কেটে গেল। ভর সংখ্যা দেখো, একটার আছে 13 আর একটা আছে 14, অর্থাৎ দুটো আলাদা আছে, সমান নেই, তো আইসোভার এখান থেকে কেটে গেল। সমরূপীয় কিন্তু এখানে হবে না, তো এখান থেকে যেটা হবে সেটা হবে কি আইসোটোন, অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। কিভাবে হচ্ছে এখান থেকে দেখো, এদের নিউটন সংখ্যা বার করো, তো ভর সংখ্যা থেকে আমি যদি প্রোটন সংখ্যা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব কি, পেয়ে যাব আমরা এখান থেকে নিউট্রন সংখ্যা কত, 13 থেকে প্রোটন সংখ্যা 6 বাদ দিলে নিউটন সংখ্যা পেলাম কত 7। একইভাবে এখানে 7N14 এর দেখো, এখানে 14 থেকে ভর সংখ্যা থেকে আমি যদি প্রোটন সংখ্যা বিয়োগ করে দিই তাহলে থাকছে কত 7। এখানেও 7টা নিউটন সংখ্যা, এখানেও 7টা নিউটন সংখ্যা, অর্থাৎ এই দুটো পরমাণুকে, এই দুটো নিউক্লাইডকে আমরা কি বলতে পারি, বলতে পারি আইসোটোন, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে তোমাদের এই 20টা কোশ্চেন ছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কোনো দাগনামা সহকারেই কিন্তু জানাবে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, যারা
পুলিশের এক্সামের জন্য প্রিপারেশনের পাশাপাশি আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।